জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। ইন্দ্র ইন্দ্র কি হয়েছে? হ্যাঁ, ভিতরে চেঁচামেচি হচ্ছিল মনে হলো। বাবা আমি কিছু বুঝতে পারছি না। একটু আগে ডাক্তার বললো যে ও ভালো হয়ে গেছে, সেন্স ফিরে গেছে। আমি ভেতরে গেলাম, ও কথা বলছে না মিতুল, কোনো সাড়া পাচ্ছি না। আমি ডাকলাম, উনি বললো আমাকে বাইরে যেতে। আমি স্পষ্ট বুঝতে পারছি মিতুল কিন্তু ডিটোরিয়েট করছে। এসব তুই কি বলছিস ইন্দ্র? দাদাভাই দুম করে ডিটোরিয়েট করলো কেন? এর কারণ আমি ছাড়া যে আর কেউ জানে না। ডিটোরিয়েশন তো সবে শুরু। কলি আমি বলি কি, তুই প্লিজ কি একবার দেখ। তুই তো নিজে ডাক্তারবাবু তোকে সবকিছু বুঝিয়ে বলতে পারবেন। তুই প্লিজ কি একবার দেখ। বলি রণ কিন্তু ঠিক কথাই বলছে। ওরা অনেক সময় পেশেন্ট পার্টির কাছে না অনেক কিছু চেপে যায়। হ্যাঁ, তুই বলছিস ভেতরে যা, ওরা এই তো বলছে ভালো আছে, এই বলছে ডিটোরিয়েট করছে। জানা মা, তুই একটু ভেতরে কি দেখ না মা। বলি কেন, কোনো ডাক্তার এলেই এখন আর কিচ্ছু করতে পারবে না। এক্ষুনি ভিতর থেকে খবরটা এলো বলে। যা ভাত যা। ডক্টর কি অবস্থা? মিতুল ঠিক আছে? কি ডক্টর, কিছু বলুন। আপনি চুপ করে থাকবেন না, বলুন। I am sorry. সরি সরি মানে? আপনি কি বলছেন? আমরা কিছু বুঝতে পারছি না। সরি মানে কি? আমরা কিছু করতে পারলাম না মিস্টার লাহিড়ী। পেশেন্ট খুব তাড়াতাড়ি ডিটোরিয়েট করে গেল। সি ইজ নো মোর। উনি আর বেঁচে নেই। না ডক্টর, আপনার মধ্যে কত ভুল হচ্ছে। মিতুল একদম ঠিক আছে তো? ও তো একটু আগে সেন্স ছিল। ও ঠিক হয়ে যাবে। আপনি বোধহয় ভুল করছেন। কলি চ আমার সঙ্গে, আমার দেখবি চল। এক মিনিট, আমার কথাটা একটু শুনুন। এরকম হয়। অনুরাধা, কাজ হয়ে গেছে। কলি আর হসপিটালের ডাক্তার দুজনেই মিতুলের ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আরে ওকে 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 কাম ডাউন অনুরাধা। আরে সেলিব্রেট তো করবই, কিন্তু আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। মিতুল যে লিথাল ডোজ অফ পয়জনটা নিয়েছে, সেটাতে আমরা জানি যে ও কোনোদিন এই কোমার থেকে বেরোতে পারবে না। কিন্তু 5-6 ঘন্টা পর থেকে ও যে বেঁচে আছে সেটা বোঝার চান্স কিন্তু একটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমাদের এই 5-6 ঘন্টার মধ্যে যে করে হোক মিতুলের বডিটাকে দাহ করতে হবেই। না আমি একটু পর থেকে বাড়ির লোকজনকে এটা বোঝানো স্টার্ট করবো যে ওই মিতুলের বডিটা দাদার সামনে রাখাটা ঠিক হবে না। দাদা খুব ডিপ্রেসড হয়ে যাবে, আপসেট হয়ে যাবে। কিছু একটা বলবো, কিছু একটা বোঝাবো, ঠিক? হ্যাঁ, আমি চেষ্টা করছি যাতে যাতে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওকে, বডি কি আমরা এখন বাড়ি নিয়ে যাবো? তো না, এখন বাড়ি নিয়ে যাওয়া যাবে না। কেন এখন বাড়ি কেন নিয়ে যাওয়া যাবে না? পোস্টমর্টমে যেতে হবে তো। বলে বাবা কি বলছে কি এরা? জ্যান্ত মানুষটাকে কাটবে? আমি তো বেঁচে আছি বলে বাবা, আমি বেঁচে আছি। পোস্টমর্টেম হবে? মেয়েটার গায়ে ওরা কাঁচি ছুরি চালাবে? আমাদের ফুলের মতন মিতুলে
মিতুলের বডি নিয়ে ওরা কাটাছেড়া করবে? খুব দরকার কি এসব করা? আমি কি করব বলে বাবা? তোমাকে আমি এত ডাকি, তারপরেও তুমি আমাকে এইভাবে কষ্ট দেবে? আমি তো সারা জীবন তোমার সেবা করেছি, কোনো অন্যায় তো করিনি বলে বাবা। তাহলে আজ আমার সাথে এত বড় অন্যায় কেন হতে দিচ্ছ তুমি? আমাকে বাঁচাও বলো, আমাকে বাঁচাও। সবাইকে বুঝিয়ে দেবো আমি বেঁচে আছি। ইন্দ্রবাবু আমাকে নিয়ে চলে যাচ্ছে। ইন্দ্রবাবু, আমি বেঁচে আছি, আমার কিচ্ছু হয়নি, আমি মরিনি। ইন্দ্রবাবু আপনি আটকান না, আমাকে নিয়ে চলে যাচ্ছে। ইন্দ্রবাবু, ইন্দ্র 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 এরকম করতে নেই। ইন্দ্র, অনেক চালিয়েছিলে মিতুল, এবার ওরা তোমায় জ্যান্ত অবস্থায় কেটে ছিঁড়ে দেখবে। প্রতিটা কাটার যন্ত্রণা তুমি ভোগ করবে, কিন্তু কিচ্ছু বলতে পারবে না। আইন কানুন আমি জানি না, আমাকে কিছু বোঝাতে এসো না। শেষ কথা, মিতুলের গায়ে যেন একটাও আঁচড় না লাগে। যাওয়ার সময় আমি ওকে কোনো কষ্ট পেতে দেব না। দাদুভাই ওকে এভাবে পোস্টমর্টম আটকানো যায় না। মেয়েটার পেটে গুলি লেগেছে, তুমি একটু বোঝার চেষ্টা তো করো। আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা নয়। আমার যা বলার আমি সেটা স্পষ্ট পরিষ্কার করে বলে দিয়েছি। দাদুভাই দাদুভাই দাদুভাই, তুমি ঘরে যাও, ঘরে যাও দাদুভাই। এসব বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো শুনছিস, এখানে কিছু বলছিস না কেন? এভাবে কি পোস্টমর্টম আটকানো যায়? ইমোশনাল হয়ে কি না কি বলছে, আর তুই এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস। চল আমার সাথে, চল। ঠিকই বলছি, পোস্টমর্টম কি করে আটকাও? খোকা, খোকা, তোর মা তো ঠিক কথাই বলছে। আচ্ছা, ওই পুলিশের ওই যে একজন বড় কর্তা তোর খুব ভালো বন্ধু ছিল, তুই ওর সঙ্গে একটু কথা বল না, দেখ না এটা আটকাতে পারিস কিনা। মিতুল কষ্ট পেয়ে ছটফট করে করে মরবে, এটাই আমি চেয়েছিলাম। আর এরা এখন মাঝখানে ব্যাগরা দিতে শুরু করেছে। স্যার, আমার বাবা মার বয়স হয়েছে, এই বয়সে এরকম একটা শখ, মিতুলের এই পরিণতি হতে ওনারা নিজেকে সামলাতে পারছেন না। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, যদি কোনো রকম ভাবে পোস্টমর্টমটাকে আটকানো যায়। অফিসার, ডক্টর কিছু করার আগে আপনারা প্লিজ কিছু করুন। যদি একবার কাটাছেঁড়া শুরু হয়ে যায় তাহলে আর কিছু করার থাকবে না, প্লিজ। আমি ট্রাই করছি, কিন্তু কথা দিতে পারছি না। উফ, আরে পোস্টমর্টেম না হলে তাড়াতাড়ি শ্মশানে নিয়ে গেলেই তো হয়। এই ফুল সজ্জায় সবসময় একা থাকতে চেয়েছি, আর আজ আমাকে একা করে দিয়ে চলে যাচ্ছেন। কোন ফুলে তুমি শুলে বলো
কিছুতে মানতে পারছি না। স্বপ্নের লাশ কাঁধে কেন মানতে পারছি না? ওরা কেন চলে যায় যাস না, জীবন পথে যাস না। চলতে ওকে একটু কাঁদতে দে, শুনি ওকে একটু কাঁদতে দে, একটু হালকা হতে দে না ওকে। যাস না। ভাঙাবো খোঁজে হাসি মুখ দেখি চলে গিন্নিমা, ক্রিয়াকর্ম মোটামুটি শেষ, তবে একটা কথা আছে, মা জননী তো এই অস্থি অবস্থায় চলে গেলেন, সিঁথিতে সিঁদুর, পায়ে আলতা পরিয়ে দিতে হবে যে। প্রেম কে পরাবেন আলতা? আপনি পরাবেন? মা, আমি পড়াতে পারবো না, আমি পড়াতে পারবো না মা। সত্যি তো মিতুল তো সুমির মেয়ের মতোই ছিল। সুমি তো মায়েরই মতো, মা কখনো সন্তানের শেষ কাজ করতে পারে না। কলি দিদি ভাই, তুই যা। এই তো আলতা সিঁদুর। কলি ধর ধর, কলি ধর। এত বড় শাস্তিটা কেন দিলে মিতু? দাদা ভাইয়ের বউয়ের সাজে তোমায় কতবার সাজিয়েছে, কিন্তু আজ বলে দিদি, তুমি তো ডাক্তার, তুমিও বুঝতে পারছো না আমি বেঁচে আছি। দাঁড়া কলি, মিতুলের গায়ে কেউ হাত দিবি না। বাবা, পিসুমণি, আমাকে তোমরা ক্ষমা করো, তোমাদের মেয়েকে ফিরিয়ে আনতে পারলো। মিতু, আমাকে ক্ষমা করে। আমি নিজেই জানি না যে এত বড় একটা সত্যি, সেটা মেনে নিয়ে বাকি জীবনটা কিভাবে কাটাবো, কিন্তু এটাই তো ভবিতব্য। ইন্দ্র, হ্যাঁ পিসুমণি, জন্য তো নিয়মটা পালন করতে চাইছি। মিতুলকে যখন নিজের কাছে ধরে রাখতে পারলাম না, তখন এই দায়িত্বটা না হয় আমি পালন করলাম। শেষ বেলায় না হয় আমি ওনাকে একটু ভালো করে সাজিয়ে দিই। এতদিন ধরে তো শুধু শর্ত দিয়ে এসেছি, কে বলতে পারে উনি হয়তো মন থেকে চাইতেন কোনোদিন ওনাকে ভালোবেসে স্মৃতিটা রাঙিয়ে দেব। আপনি আমার স্বপ্নের খোঁজটুকু রাখতেন ইন্দ্র, আর সেই মানুষটাই যে বেঁচে আছে এতবার করে আকুতি জানাচ্ছে, আপনার কাছে ধরা পড়ছে না সেটা? বলে বাবা, কিছু একটা করো না, বলে বাবা, ইন্দ্র ওকে যে করে হোক বুঝিয়ে দাও আমি মরিনি, আমি বেঁচে আছি বলে বাবা।
অ্যাব্রাহাম বলেছিল 5-6 ঘন্টা পর মিতুলের দেহে প্রাণের লক্ষণ ফিরে আসবে। হয়তো উঠবে না, বসবে না, কিন্তু কিন্তু কোনোভাবে যদি কারো সন্দেহ হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এদিকে নেপাল কতক্ষণ চলবে কে জানে। কলি আগুন দিতে বারণ করছে কেন? ওকে কিছু বুঝতে পেরেছে। কি কি হাত দিল আমার পায়ে? কলি দিদি, কলি দিদি এভাবে আমার পায়ের পাতা চেপে গেল কেন? কলি দিদি নিশ্চয়ই কিছু বুঝেছে। কলি বাবা, কলি বাবা একটু শক্তি দাও না আমায়, একটা আঙুল অন্তত নাড়াতে দাও, একটা আঙুল নাড়াতে দাও। না, না, পারছি না, আমি পারছি না। তবে কি এবার করে দিতে কিচ্ছু বুঝতে পারবে না? বলে বাবা। কলি, কলি তুই কি করছিস? এটা আগুন দিতে বারণ করলি কেন? দাদা ভাই, মিতুলের পায়ের পাতা নরম আছে, হাত নরম আছে, ওর বডিটা এখনো স্টিফ হয়ে যায়নি, কিন্তু মিতুল তো প্রায় 6 ঘন্টা হলো মারা গেছে, এতক্ষণে তো বডি স্টিফ হয়ে যাওয়ার কথা। দাদা ভাই, আমাদের কিছু গন্ডগোল হয়েছে, মিতুল বেঁচে আছে। দাদা ভাই, মিতুল বেঁচে আছে। কলি, তুই ঠিক বলছিস? ঠিক বলছি দাদা ভাই। কলি, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হসপিটাল থেকে মিতুলের ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। মিতুল বেঁচে নেই, মিতুল বেঁচে নেই। তোমাদের সবার মনের ভুল এগুলো। বাবা, বাবা, তুমি এক্ষুনি মিতুলের চিতা আগুন দাও, তুমি এক্ষুনি মিতুলের চিতা আগুন দাও। সবাই, আমি তো বললাম মিতুল বেঁচে আছে, এতক্ষণে বডি স্টিফ হয়ে যাওয়ার কথা, কিন্তু বডি তো স্টিফ হয়ে যায়নি, নরম আছে। এক্ষুনি মিতুলকে হসপিটালে নিয়ে যেতে হবে। কলি, তুই খুব বড় ডাক্তার হয়ে গেছিস নাকি? মৃতদেহ কেউ হসপিটালে নিয়ে যায় না। আর কত জ্বালাবি তোরা দাদা ভাইকে, আর কত জ্বালাবি? যেটা হয়েছে সেটা আজকে শেষ হবে। আমি ওই বডি কোথাও নিয়ে যেতে দেবো না, আমি ওই বডিটা কোথাও নিয়ে যেতে দেবো না। He is alive. উনি বেঁচে আছেন। আপনার মরতে পারেন, আমি জানতাম। দেখলেন তো ইন্দ্রবাবু, আমি বলেছিলাম না আমি বেঁচে আছি। সবার ভুল হচ্ছিল। যাক, আপনি আমাকে হাসপাতালে নিয়ে চলে এসেছেন। এবার দেখবেন আমি ঠিক হয়ে যাব। এবার আমি আমার গুগলির কাছে, আপনার কাছে ফিরে আসব। কিন্তু আমি যে আর পারছি না ইন্দ্রবাবু, বড় কষ্ট হচ্ছে, ক্লান্ত লাগছে খুব, বড় ঘুম পায় আমার। ইন্দ্রবাবু, আমায় ছেড়ে যাবেন না যেন। কিন্তু এত বড় ভুল আমি কি করে করলাম? আমার তো স্পষ্ট মনে হয়েছিল উনি আর বেঁচে নেই। আপনার এই মনে হওয়ার খেসারত আমাকে কতটা দিচ্ছি জানেন? এটা কি করে সম্ভব? একটা জ্যান্ত মানুষকে আপনারা মৃত ঘোষণা করে দিলেন, তার ডেথ সার্টিফিকেট বার করে দিলেন। হ্যাঁ, আপনি জানেন ওকে আমরা চিতা থেকে তুলে এনেছি।
এতটা ইরেসপন্সিবল আপনারা হন কি করে? বলুন বলুন। শান্ত হন, বিশ্বাস করুন আমরা ঘুণাক্ষরেও বুঝতে পারিনি উনি জীবিত। সমস্ত প্যারামিটারে ওনাকে মৃত বলেই মনে হয়েছিল। মনে হয়েছিল। আজ যদি সত্যি আমরা মিতুলকে পুড়িয়ে ফেলতাম তারপর কি হতো বলুন বলুন। প্লিজ প্লিজ আপনি কুল ডাউন, প্লিজ কুল ডাউন। দাদা ভাই প্লিজ শান্ত হ। ওনার তো একার দোষ ছিল না বল, আমারও তো ভুল হয়েছে, কিন্তু তখন এমন একটা সিচুয়েশন হয়েছিল, তখন সত্যি মনে হয়েছিল মিতুল মারা গেছে। আমি তো নিচে হাতে পালস রেট চেক করেছি, হার্টবিট ছিল না, পালস রেটও ছিল না। এটা কি করে সম্ভব আমি সত্যি জানি না। আমার মনে হয় মিতুলের শরীরে কিছু একটা রিয়াকশন হয়েছে। রাইট, আপনি একদম ঠিক বলছেন। আমারও তাই মনে হচ্ছে কোনো একটা রিয়াকশনের জন্য ওনার এন্টায়ার বডিটা স্টোন হয়ে গিয়েছিল। সেটাই আমাদের প্রাথমিকভাবে বুঝতে ভুল হয়েছে। কলি, ভালোবাসা না খুব ভয়ঙ্কর জিনিস গো। হ্যাঁ, এতে এইসব তোমাদের বিজ্ঞান সব ফেল হয়ে যায়। তুমি দেখো, আমার মন বলছে মিতুল উঠবে, মিতুল ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে মিতুল। তুমি দেখো। অর্কুদা, তুমি এতটা বিশ্বাস নেই কি করে বলছো? এই যে আমার বোনটা শুয়ে আছে না এখানে, এই মেয়েটা আমাকে বলেছিল জানো, পৃথিবীতে না ভালোবাসার জোর সব থেকে বেশি। এটা না সবকিছু তুচ্ছ হয়ে যায়, সবকিছু। ও ভালো হয়ে যাবে, আমার মন বলছে ভালো হয়ে যাবে। তুমি দেখো মিতুল ভালো হয়ে যাবে। মিতুল মিতুল মিতুল, আমি আপনাকে ডাকছি। দেখুন, এরকম বোকার মতো চুপ করে থাকলে আমার কিন্তু মাথাটা গরম হয়ে যায়। আপনি খুব ভালো করে জানেন আমার কথার উত্তর দেবেন আপনি। কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? আমি কিন্তু ইরিটেট হচ্ছি। এই যে এত বড় বড় কথা বলতে, আপনি নাকি ভালোবাসার মানুষদের ছেড়ে যেতে পারেন না। তাহলে যে ভালোবাসে তাকে ছেড়ে যাবেন কি করে? হ্যাঁ, আচ্ছা বুঝতে পেরেছি। আমি বলিনি বলে না, বলেননি বলে কি বোঝেননি কোনোদিন? আপনি বোঝেননি আমি আপনাকে ভালোবাসি। আমার কথাটা একটু শোন, ও তোর ডাকে সাড়া দেবে না। আচ্ছা আমাকে একটা কথা বলতো, ও যদি শুনতেই পেতো তাহলে তোর ডাককে কি অগ্রাহ্য করতো না? তো ওদের চেয়েও পারছে না তোর ডাকে সাড়া দিতে। বাবা উঠে আয় ইন্দ্র, আয়। ইন্দ্র, মিতুল, মিতুলের আঙুলটা নড়লো। তুমি ঠিক দেখেছো? হ্যাঁ, আমি তো দেখলাম মনে হলো, কিন্তু ও তো মুভ করছে না। দেখো না একবার ভালো করে। বাবু, আপনি কি বলছিলেন আরেকবার বলুন তো, প্লিজ রিপিট আরেকবার বলুন। দাদা ভাই, ডাক্তারবাবু ঠিক বলেছে। তুই বল যে তুই মিতুলকে ভালোবাসিস। বল মিতুল, আমি আপনাকে ভালোবাসি। মিতুল, আমি আপনাকে ভালোবাসি। মিতুল, খুব ভালোবাসি। আপনি শুনতে পাচ্ছেন? মিতুল, আমি আপনাকে ভালোবাসি। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আমি এতদিন বলতে পারিনি আমার মনের কথা। আজকে বলছি। আপনি আমাকে একদিন বলেছিলেন আপনি আমায় ভালোবাসেন। সেদিন আমি অগ্রাহ্য করেছিলাম। আমি সেদিন বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পারছি।
দেখুন, আমি বুঝতে পারছি আমি আপনাকে ভালোবাসি। আগে আপনাকে বলতে পারিনি, আমার ইগোর জন্য বলতে পারি। প্লিজ আজকে আপনি অগ্রাহ্য করবেন না, প্লিজ প্লিজ। মিতুল শুনতে পাচ্ছেন? মিতুল, আমি আপনাকে ভালোবাসি মিতুল, ভালোবাসি ভালোবাসি। মিতুল, কি হলো? সব করেছেন কেন? শুনতে পাচ্ছেন না? মিতুল প্লিজ আমাকে একটা সুযোগ দিন প্লিজ। আমি আপনাকে ভালোবাসি, আমি বলছি আপনাকে ভালোবাসি। ইন্দ্র আবার বল, আবার বল। বল দাদা ভাই বল। শুনতে পাচ্ছেন আপনি? আমাকে আরে একটা সুযোগ দিন। আরে একটা সুযোগ দিন, আমি আপনাকে ভালোবাসি 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 বলছি না মিতুল, ভালোবাসি। কি বলছেন কি মিতুল? আপনি আমার কথাগুলো নিজের কানে শুনেছেন? সেটা কি করে হতে পারে? আপনি তো সেন্সে ছিলেন না। ছিলাম না তো, কিন্তু সবার সব কথা আমি শুনতে পাচ্ছিলাম। শুধু চিতা থেকে তুলে আপনি যখন আমায় হাসপাতালে নিয়ে গেলেন, সেই দ্বিতীয়বার হাসপাতালে গিয়ে কিছুক্ষণের জন্য আমি জ্ঞান হারিয়েছিলাম। সেই সময়টা বাদ দিয়ে আমি সবার সব কথা শুনতে পেয়েছি, সবকিছু বুঝতে পেরেছি কি কি হয়েছে। বলছেন কি মিতুল? এরকম হয় নাকি? হয়েছে ইন্দ্রবাবু, আমি সত্যি বলছি। আমি সবকিছু বুঝতে পারছিলাম, কিন্তু আমি কাউকে কিচ্ছু বোঝাতে পারছিলাম না। আমাকে যখন ওই কাটাছেড়ার ঘরে নিয়ে গেল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমার মনে হচ্ছিল এই বুঝি আমাকে জ্যান্তই কেটে না দেয়। আমি কতবার আপনাকে ডেকেছি, ইন্দ্রবাবু আমি বেঁচে আছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না, আমি বেঁচে আছি। আমি কত চিৎকার করেছি, আপনি কিচ্ছু বুঝতে পারেননি। আমি কাউকে কিচ্ছু বোঝাতে পারছিলাম না। তারপর সবাই মিলে আমাকে শ্মশানে নিয়ে চলে গেল। খালি মনে হচ্ছিল আপনারা আমাকে জ্যান্ত পুড়িয়ে দেবেন। শুধু প্রাণপণে আমি ভোলে বাবাকে ডেকে গেছি। তারপর তো ভোলে বাবাই যা করার করলো, যা হওয়ার তাই হলো। মিতুল, আপনি সব শুনতে পাচ্ছিলেন, বুঝতে পাচ্ছিলেন, তাহলে বলতে পারছিলেন না কেন? কি করে বলবো ইন্দ্রবাবু? আমি সবার সব কথা বুঝতে পারছিলাম, কিন্তু আমি কিচ্ছু বলতে পারছিলাম না। আমি আমার হাতটা পর্যন্ত নাড়াতে পারছিলাম না। সে যে কি যন্ত্রণা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমার খুব কষ্ট হচ্ছিল। আপনি যা যা বলছেন আমি সত্যি শুনে অবাক হয়ে যাচ্ছি। এইটা কি করে সম্ভব? জানি না, সব তো ঠিকই ছিল। আমি তো সুস্থই হয়ে উঠছিলাম। ওই একটা লোক এলো, সে আমার মুখ চেপে ধরে কি যেন একটা ইঞ্জেকশন দিয়ে দিল। তারপর থেকে এমনটা হয়ে গেল জানেন। আপনি সব বুঝতে পারছিলেন, শুনতে পাচ্ছিলেন, কিছু বলতে পারছিলেন না? এটাই হয়েছিল ইন্দ্রবাবু। আপনাদের প্রত্যেকের স্পর্শ পর্যন্ত অনুভব করতে পারছিলাম আমি, কিন্তু কিচ্ছু বোঝাতে পারছিলাম না। আমি তো সুস্থই হয়ে উঠেছিলাম জানেন। আমি আপনাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম, আর তারপরে ওই লোকটা এসে ওইভাবে মুখ চেপে ধরে আমাকে ইঞ্জেকশনটা দিয়ে দিল। না না মিতুল, দেখুন অত বড় একটা হাসপাতালে এটা হতেই পারে না। আমার মনে হয় আপনি অসুস্থ ছিলেন, সেই ঘোরে বোধহয় আপনি ভুল দেখেছেন। এটা হতে পারে না। আমি ভুল বলছি না ইন্দ্রবাবু, আমি সত্যি বলছি যা বলছি। এক মিনিট। মিতুল, আপনি একদম ঠিক কথা বলেছিলেন। আপনাকে কেউ ইনজেক্ট করেছিল, আর সেই ইনজেকশনের মধ্যে কি ছিল জানেন? কি? বিষাক্ত মাকড়সার বিষ। কি বলছেন কি আপনি এসব ইন্দ্রবাবু? একদম ঠিক বলছি। আপনার শরীরে একটা বিষাক্ত মাকড়সার বিষ ইনজেক্ট করা হয়েছিল, আর যেই কাজটা করেছিল তাকে আমি সিসিটিভি ফুটেজে দেখতেও পেয়েছি। কে সে লোকটা? মুখে মাস্ক পরা ছিল, আমি পরিষ্কার দেখতে পারিনি,
কিন্তু সেই যে কালপ্রিট সেটা আমি বুঝতে পেরেছি। কেউ আপনাকে মারতে এসেছিল। শুধু আমাকে নয়, ওরা আপনাকেও মারতে চেয়েছিল। ওই মুখোশ পরা লোকটা তো আপনার দিকে গুলি চালিয়েছিল। নেহাতে আমি মাঝখানে চলে এসেছিলাম। আমি না কিচ্ছু বুঝতে পারছি না, কারা এরা ইন্দ্রবাবু? আমরা কি দোষ করেছি যে এইভাবে আমাদের মারতে চাইছে? না না, এই সব কিছু জেনেও আমি কিছুতেই মুখ বুজে বসে থাকবো না। আমাকে কিছু একটা করতেই হবে। আমাকে জানতেই হবে যে কে আমাদের কিভাবে মারার চেষ্টা করেছিল। আমাকে কে মারার চেষ্টা করেছিল সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি আছেন, গুগলি আছে, বাড়ির প্রত্যেকে আছে। আমাকে মারা এত সহজ নয়। কিন্তু ইন্দ্রবাবু, আপনার থেকে যে গুলি চালিয়েছিল তাকে আমি ছাড়বো না। তাকে এমন মার মারবো যে মেরে হাত ভেঙে দেব। বন্দুক ধরা তো দূরের কথা, জামা কাপড় পরতে গেলেও অন্য লোকের সাহায্য দরকার হবে। মিতুল, আচ্ছা হয়েছে, আপনাকে এখন শান্ত থাকতে হবে, বুঝতে পেরেছেন? কি করে শান্ত হবো আমি ইন্দ্রবাবু? আমি কিছুতেই শান্ত থাকতে পারছি না। আমি যতক্ষণ না খুঁজে বের করতে পারছি যে কে আমাদের মারার চেষ্টা করেছিল, ততক্ষণ আমি ঠিকমতো দমও নিতে পারবো না। মিতুল, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। আপনি প্লিজ চুপ করুন না। চুপ করে থাকার কোনো প্রশ্নই ওঠে না ইন্দ্রবাবু। ওই লোকটাকে আমি খুঁজবই, আর এখন থেকেই আমার খোঁজা শুরু হবে। মিতুল, দেখুন আপনার কিন্তু শরীরটা ঠিক হয়নি। হ্যাঁ, এখন থেকে বাড়াবাড়ি করবেন না, আর দয়া করে এই বিষয়টা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করবেন না। দেখুন, ওরা খুব সাংঘাতিক লোক, কখন কি করে ফেলে জানি না। দেখুন, আমি বলছি কি, যা হয়েছে বাদ দিন, মাটি খুঁড়ি আর লাভ নেই। যা হয়েছে ভুলে যান। আপনি ভয় পেয়ে গেলেন? হ্যাঁ, আমি পেলাম ভয়, কারণ আমি আপনাকে আর হারাতে চাই না। আপনাকে আমি আর হারাতে পারবো না, তাই ভয় পেলাম। আমিও আপনাকে হারাতে চাই না ইন্দ্রবাবু, কিন্তু আমরা কি শুধু নিজেদের কথাটাই ভাববো? আর ওই অসহায় মেয়েগুলো যাদের বর্ডারের ওপারে পাচার করা হচ্ছিল, তাদেরকে না হয় আমরা বাঁচিয়ে দিলাম, কিন্তু ওদের মতো বাকি যে অসহায় মেয়েগুলো, তাদের ইচ্ছের বিরুদ্ধে প্রত্যেক দিন তাদেরকে দিয়ে খারাপ কাজ করানো হয়, আমরা যদি তাদের কথা না ভাবি আর কে ভাববে ইন্দ্রবাবু? আমরা কি কিছুই করবো না তাদের জন্য, শুধু নিজের কথাটাই ভাববো? এবার আপনি বলুন, আমার কথাগুলো যুক্তিযুক্ত মনে হচ্ছে নাকি এখনো আপনি বলবেন এসব কিছু জেনেও আমরা হাত গুটিয়ে বসে থাকবো? কি আর বলবো, আপনার কাছে যুক্তি দিতে আমি কোনোদিন পারিনি। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু সত্যি কথা বলতে আপনার এই শরীরে... আমার শরীর কিচ্ছু হবে না যতক্ষণ এইভাবে আপনি আমার পাশে থাকবেন। আমি একদম সুস্থ থাকবো। কিন্তু মিতুল, আপনি কিভাবে খুঁজবেন ওদের? আমরা এবার শুরু থেকে শুরু করব। সেই যে ম্যাজিক শো এর মাঠ, যেখানে অশান্তির সূত্রপাত, সেখানে যাব। ওই ম্যাজিশিয়ান মেঘদূত আর তার সাগরেদরাই আমাকে ম্যাজিক দেখানোর নাম করে এই সর্বনাশটা ঘটিয়েছিল। আমাকে আগে জানতে হবে ওই ম্যাজিশিয়ান মেঘদূতটা আসলে কে। ইন্দ্রবাবু, আমাকে কালকেও একবার এরকম বেড়াতে নিয়ে যাবেন তো? সত্যি, বাইরে সবুজ দেখলে আমার মনটা খুবই ভালো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আপেলটা যখন কেটেই নিয়ে এসেছি, এক পিস খেয়েই নাও না। তোমার তো সবুজ দেখে মনটাও ভালো আছে, তাই না? যে কাজগুলো করতে গেছিলে সেগুলোও নিশ্চয়ই ঠিকঠাকই হয়েছে। ইন্দ্র, মিতুলের ডক্টর কি বললো? নেক্সট চেক আপ কবে? সিমি দিদির শেষ কথাটা তোমায় ভাবাচ্ছে। যা চেয়েছি সব মনের মতো বুঝতে পেরেছি বলে বাবা। তার মানে আমি যেটা চাইছি সেটা ভন্ডুল করার জন্য এরা সবাই উঠে পড়ে লেগেছে। আমার কাজটা হয়নি বলেই সিমি দিদি আমাকে খোঁচাটা দিল। ইন্দ্রবাবু,
আসুন। এই মিতুল, দেখছো কোথায় কোথায় চলে গেল? এই মিতুল, কিছু তো বলে যা। তুমি একদম চিন্তা করো না পিসিমণি, আমি যাবো আর আসবো, আর এসে তোমাকে আমি সবকিছু বলছি, ঠিক আছে? আরে দেখেছো মেয়ের কাণ্ডটা, দেখেছো? না বলে কই কোথায় চলে গেল। এই তো সবে এলো, তার মধ্যে আবার তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। সত্যি এদের নিয়ে না আর পারা যায় না। উফ, এখন আবার কোথায় বেরোলো? না না না, আমাকেও বেরোতে হবে। কোথায় তাড়াতাড়ি গাড়িতে উঠুন, আমাদের এক্ষুনি বেরোতে হবে। কোথায় যাবো এখন গাড়ি? আমরা যাবো, আপনি উঠুন, আমি সব বলছি আপনাকে। আসুন আগে, আসুন। মিতুল, মিতুল আমার কথা শুনুন, এখন গাড়ি করে যাবো সেটা বলুন। আপনি স্টার্টটা দিন না, আমি বলছি সব তাড়াতাড়ি গাড়িতে উঠুন। যান ইন্দ্রবাবু। মিতুল, আপনি কিন্তু এখনো বললেন না আমরা কোথায় যাচ্ছি। এখনই পেটে ব্যথাটা শুরু হতে হলো। আমি যদি ইন্দ্রবাবুকে বলি, উনি তো আর যেতেই দেবেন না। না না, পেটে ব্যথা একটু পরে ঠিক হয়ে যাবে, আমাকে যেতেই হবে। কি হলো মিতুল, শরীর খারাপ হচ্ছে নাকি? না না, আমি একদম ঠিক আছি। আপনি চলুন, আপনি তাড়াতাড়ি চলুন আগে। মিতুল, আপনাকে না আমার এই জন্য ভয় লাগে। একটু সুস্থ হয়েছেন কি হননি, ছোটাছুটি শুরু করে দিয়েছেন। ভয় পাবেন না ইন্দ্রবাবু, আমার কিচ্ছু হবে না। আপনি আছেন তো আমার সঙ্গে। আপনি আমার সঙ্গে থাকলে আমি সবসময় ঠিক থাকি। দেখুন, আমি আপনার পাশে সবসময় আছি, কিন্তু নিজের শরীর নিয়েও তো ভাবতে হবে। শরীরটা তো আপনার, আপনি সেটা নিয়ে ভাববেন না? আপনার উচিত ছিল এখন বাড়িতে থাকার, রেস্ট নেওয়া, কিন্তু আপনি সেটা করলেন না। আপনি আমার সঙ্গে বেরিয়ে পড়লেন। আমি রেস্ট নেব না ইন্দ্রবাবু। সিমি দিদি ইচ্ছে করে আজকে আমাকে জ্বালিয়ে দিল। শুনলেন না আপনি আমাকে কিরকম বললো? আজ সারাদিন আমি যা যা চেয়েছি তাই তাই পেয়েছি কিনা। যে কাজগুলো করতে গেছিলে সেগুলোও নিশ্চয়ই ঠিকঠাকই হয়েছে। এমনি এমনি বললো নাকি? এরা প্রত্যেকেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। কিন্তু আপনি তো প্রমাণ না পেলে বিশ্বাস করবেন না। তাই প্রমাণ না জোগাড় করা পর্যন্ত আমিও রেস্ট নেব না। শুধু এই মেয়েগুলোকে বাঁচানো বড় কথা নয় ইন্দ্রবাবু, আপনার দিকে কে গুলি চালিয়েছিল আমাকে কে মাকড়সার বিষ দিয়েছিল সে সবকিছু আমাকে জানতে হবে। এই সবকিছু পেছনে কে রয়েছে সেটা খুঁজে না পাওয়া পর্যন্ত আমি কিছুতেই দম নিতে পারবো না। মিতুল, মিতুল, আমি বুঝতে পারছি, কিন্তু তা বলে এত তাড়াহুড়ো করে। তাড়াহুড়ো কেন করছি? দেখুন, সিমি দিদি আমাদের ফলো করছে। কি বলছেন কি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।